আমরা রাসায়নিক বন্ধন আগের ক্লাসটা করেছিলাম। এই রাসায়নিক বন্ধন, এই রাসায়নিক বন্ধন দু রকমের আছে। একটা হচ্ছে তড়িৎ যোজী বন্ধন, তড়িৎ যোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, আয়নীয় বন্ধন। আর একটা যে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। এই তড়িৎযোজী বন্ধন আর সমযোজী বন্ধনের সাহায্যে কী হয়, মানে অনুগঠিত হয়। তোমার যখন ধাতব পরমাণু, ধাতব মৌলের পরমাণু আর অধাতব মৌলের পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন হয়, তখন তড়িৎযোজী বন্ধন দিয়ে হয়। আর যখন একই মৌলের একাধিক পরমাণু কোনো অণু গঠন করে, একই মৌলের একাধিক পরমাণু, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অথবা একাধিক মৌলের একাধিক অধাতব মৌলের পরমাণু, একাধিক অধাতব মৌলের পরমাণু যখন অণু গঠন করে, তখন ওই সমযোজী বন্ধন দিয়ে হয়। এবার আমরা এই তড়িৎযোজী বন্ধন আর সমযোজী বন্ধন এখান কাকে বলে সেটা বোঝার জন্য যাব। তার আগে বলছি, আমরা পরমাণু গঠন আগের দিন দেখলাম। তো কোনো পরমাণুর গঠনের সর্বশেষ কক্ষপথে যে সর্বশেষ কক্ষপথটাকে বলে যোজ্যতা কক্ষ, এবং সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলোকে বলে যোজ্যতা ইলেকট্রন। কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলিকে বলে যোজ্যতা ইলেকট্রন। কোনো পরমাণু গঠনের মধ্যে থাকা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলিকে সর্বশেষ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলিকে বলে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলিকে বলে যোজ্যতা ইলেকট্রন, এবং সর্বশেষ কক্ষপথটিকে বলে যোজ্যতা কক্ষ। যোজ্যতা কক্ষ। আমরা জানি মৌলের পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আসলে পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো ওই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ওই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোই মধ্য দিয়ে তোমার কি মৌল বা যৌগের অনুগঠিত হয়। তো কী বলছি, কোনো পরমাণু গঠনের মধ্যে থাকা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলিকে বলে ইলেকট্রনগুলিকে, একটা ইলেকট্রন থাকতে পারে, একা থাকতে পারে, ইলেকট্রনগুলিকে বলে যোজ্যতা ইলেকট্রন, এবং সর্বশেষ কক্ষপথটিকে বলে যোজ্যতা কক্ষ। এখানে একটা কথা জেনে রাখি, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাই হলো তোমার ওই মৌলের পরমাণুর যোজ্যতার পরিমাণ। ওই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হলো কি মৌলটির যোজ্যতা। সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মৌলটির যোজ্যতা। যখন ইলেকট্রন সংখ্যা শেষ কক্ষের ইলেকট্রন
তখন শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা কি হয়, সংখ্যা মানে 4 এর কম হয়। সর্বশেষ কক্ষের ইলেকট্রন সংখ্যার যোজ্যতা যখন শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা 4 এর কম। আর আবার শেষ কক্ষে ইলেকট্রন 4 এর বেশি হলে 4 এর বেশি হলে যোজ্যতা হবে, মৌলটির যোজ্যতা হবে, যোজ্যতা হবে কত, 8 মাইনাস সেই সংখ্যা, যে সংখ্যা থাকবে 8 মাইনাস সেই সংখ্যা। যেমন উদাহরণ দেখো, আমরা যদি এখানে 11টা প্রোটন আছে, কার 11টা প্রোটন আছে, মানে কে কক্ষপথে ইলেকট্রন কটা আছে, 2টো ইলেকট্রন আছে। এল কক্ষপথে 8টি, 2 3 4 5 6 7 8, এটা কি, এটা 8টা হয়ে গেল কে এল। এম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, 1টা। তাহলে এটা কি, সোডিয়াম পরমাণু, Na পরমাণু। এই যে Na পরমাণু যেটা দেখছি, এই শেষ কক্ষপথটা হচ্ছে কি যোজ্যতা কক্ষ। আর এই শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, এটা যোজ্যতা ইলেকট্রন। আর কি বললাম, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত, Na এর যোজ্যতা সমান 1। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যার যোজ্যতা, এখানে তোমার গিয়ে কি আছে, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর কম আছে, 4 এর কম। আবার যদি আমরা 20টি না 12টি প্রোটন আছে এরকম একটা পরমাণু কথা ভাবি, 12টি প্রোটন আছে, তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন কটা থাকবে, 2টো। এল কক্ষপথে ইলেকট্রন কটা থাকবে, 8টি। কারণ প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যাও তাই হয়, 1 2 3 4 5 6 7 8 হলো। আর এম কক্ষপথে কটা থাকবে, এম কক্ষপথে 2টি। তাহলে এটা কি পরমাণু, এটা ম্যাগনেসিয়াম পরমাণু, Mg পরমাণু, এটা ম্যাগনেসিয়াম পরমাণু গঠন। তাহলে এই যে শেষ কক্ষপথ যেটা আছে, এটা হচ্ছে যোজ্যতা কক্ষ। আর এখানে শেষ কক্ষপথে ইলেকট্রন কটা আছে, 2টো ইলেকট্রন আছে। এই ইলেকট্রন দুটোকে বলে যোজ্যতা ইলেকট্রন। এই যোজ্যতা, তাহলে এর ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত, ম্যাগনেসিয়ামের যোজ্যতা সমান 2। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো যোজ্যতা ইলেকট্রন। আমি যদি 17টি পরমাণু আছে, 17টি প্রোটন কণা আছে এরকম একটা মৌলের কথা ভাবি, যার নিউক্লিয়াস 17টা প্রোটন, তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন কটা আছে, 2টো আছে। তারপরে এল কক্ষপথে ইলেকট্রন কটা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি আছে। এম কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 7টি, 2 3 4 5 6 7। তাহলে এই যে এটা হচ্ছে ক্লোরিন পরমাণু, Cl পরমাণু। এই ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে আমার কি হলো, এই শেষ কক্ষপথটা কি, যোজ্যতা কক্ষে ইলেকট্রন কটা আছে, 7টি। তাহলে যোজ্যতা কক্ষে ইলেকট্রন আছে 7টি। আমি এখানে কি বলেছি, যখন শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি, শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি, মৌলটির যোজ্যতা হবে 8 মাইনাস সেই সংখ্যা, 8 মাইনাস সেই সংখ্যা। অতএব এখানে আমি বলবো Cl এর যোজ্যতা, কত, 8 মাইনাস 7 ইকুয়াল টু 1। আমার যখন ওই যে মৌলের অণু যখন গঠিত হবে, মৌল বা যৌগের অণু যখন গঠিত হবে, এই শেষ কক্ষপথে ইলেকট্রনগুলোই ওই কাজে অংশগ্রহণ করবে। আমরা সেই পথে এগিয়ে যাব। এটুকুন মুখস্থ করে খাতায় তোলা হবে।
আমরা তড়িৎ যোজী বন্ধন, তড়িৎ যোজী বন্ধন এর সংজ্ঞাটা কি আছে? নিকটতম নিষ্ক্রিয় মৌলের নিকটতম নিষ্ক্রিয় 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 তন্তন নিষ্ক্রিয় নিকটতম নিষ্ক্রিয় মৌলের নিষ্ক্রিয় মানেটা ভুল হচ্ছে, নিকটতম দন্ত মধ্যম সবাই করে রফলা, নিকটতম নিষ্ক্রিয় দন্ত নয়হস্যি দন্ত শয় কয় রফলা হস্যি অন্তস্থ নিষ্ক্রিয়, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোনো এরকম ভালো লিখি, ধাতব ও অধাতব মৌলের পরমাণু দ্বারা যৌগ গঠন সময় ধাতব ও অধাতব মৌলের পরমাণু দ্বারা ধাতব ও অধাতব মৌলের পরমাণু দ্বারা যৌগের অণু গঠনের সময় ধাতব ও অধাতব মৌলের পরমাণু দ্বারা যৌগের অণু গঠনের সময় কোনো ধাতব মৌলের পরমাণু কি করবে? তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বর্জন করে নিকটতম কি বললাম, ধাতব ও অধাতব মৌলের পরমাণু দ্বারা যৌগের অণু গঠনের সময় কোনো ধাতব মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং ধাতব মৌলের পরমাণু কর্তৃক বর্জিত ইলেকট্রনগুলি অপর অধাতব মৌলের পরমাণু তাদের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে স্থাপন করে বা স্থান দিয়ে নিকটতম নিষ্ক্রিয়, দুটো বানানে ঠিক, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন
বিন্যাস লাভ করে এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঋণাত্মক আয়নে পরিণত হয় দাঁড়ি। আমি কি বললাম ওখানে একটু গণ্ডগোল হলো। ধাতব ও অধাতব মৌলের পরমাণু দ্বারা যৌগের অণু গঠনের সময় কোনো ধাতব মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং নিজে ধনাত্মক আয়নে পরিণত হয়। ধনাত্মক আয়নে পরিণত হয়। ধনাত্মক আয়নে পরিণত হয়। দাড়ি দিয়ে দেওয়া যাক। ধনাত্মক আয়নে পরিণত হয় দাড়ি। এরপরে এখানে ধনাত্মক আয়নে পরিণত হয় দাড়ি। তারপরে ধাতব মৌলের পরমাণু কর্তৃক ধাতব মৌলের ধনাত্মক আয়নে পরিণত হয়। ধাতব মৌলের পরমাণু কর্তৃক বর্জিত ইলেকট্রন বা ইলেকট্রনগুলি অপর কোনো অধাতব মৌলের ধাতব মৌলের পরমাণু কর্তৃক বর্জিত ইলেকট্রন বা ইলেকট্রনগুলি অপর অধাতব মৌলের পরমাণু লিখতে হবে। অপর অধাতব মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে স্থান দিয়ে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। বিপরীত আয়ন দুটি স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে যৌগের অণু গঠনের ক্ষমতাকে বলে তড়িৎযোজ্যতা। অনুগঠনের ক্ষমতাকে বলে তড়িৎযোজ্যতা। অনুগঠনকালে যে বন্ধন তৈরি হয়, যে বন্ধন গঠিত হয় তাকে বলে তড়িৎযোজী বন্ধন। আর তড়িৎযোজী বন্ধনের মধ্য দিয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলে তড়িৎযোজী যৌগ। আচ্ছা, প্রথম থেকে পড়ি, একটু সংখ্যাটা বড়। ধাতব ও অধাতব মৌলের পরমাণু দ্বারা এরকমভাবে মুখস্থ করবে। ধাতব ও অধাতব মৌলের পরমাণু দ্বারা যৌগের অণু গঠনের সময়, এইটুকুন মুখস্থ করো। ধাতব ও অধাতব মৌলের পরমাণু দ্বারা যৌগের অণু গঠনের সময়। অণু গঠন করতে গেলে পরমাণুই লাগবে। ধাতব বা অধাতব মৌলের পরমাণু দ্বারা যৌগের অণু গঠনের সময়। তারপরে
কোনো ধাতব মৌলের পরমাণু তার সর্ববহিস্থ ধাতব মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবার এখান থেকে এবং নিজে ধনাত্মক আয়নে পরিণত হয়, এইটুকুর মুখস্থ হয়ে যাক। সর্বস্থ কক্ষের ইলেকট্রন বর্জন করলে ধনাত্মক আয়নই হবে, এটা আমরা আগে তাই জানি। ইলেকট্রন নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, প্রোটনগুলো ধনাত্মক তড়িধর্মী, ইলেকট্রনগুলো ঋণাত্মক তড়িধর্মী। বাইরের কক্ষপথে ইলেকট্রন চলে গেলে ঋণাত্মক কণায় পরিণত হয়, এটা কার আগের দিন দেখেছিলাম, ঋণাত্মক আয়নে পরিণত হয়। দাঁড়ি তারপরে কি ধাতব মৌলের পরমাণু কর্তৃক বর্জিত ইলেকট্রন, ধাতব মৌলের পরমাণু কর্তৃক বর্জিত ইলেকট্রন বা ইলেকট্রনগুলি অপর অধাতব মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে স্থান দিয়ে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই পর্যন্ত মুখস্থ করো, পরের অংশ মুখস্থ করো। ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়ন হবে, কারণ নিউক্লিয়াসে প্রোটন যতগুলো থাকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঠিক ততগুলোই থাকে। এবার যদি বাইরের কক্ষপথে ইলেকট্রন বেড়ে যায় তাহলে ঋণাত্মক আয়ন বেড়ে যাবে, কারণ ইলেকট্রনগুলো ঋণাত্মক তড়িধর্মী। এমনি ক্ষেত্রে কী হয়, যেমন ক্লোরিনের ক্ষেত্রে নিউক্লিয়াসে 17টা প্রোটন আছে আর বিভিন্ন কক্ষপথে 17টা ইলেকট্রন আছে। এবার যদি কি হয়, ইলেকট্রন সংখ্যা একটা যদি চলে আসে তাহলে ইলেকট্রন সংখ্যা 18টা হয়ে যাবে, ইলেকট্রনগুলো ঋণাত্মক তড়িধর্মী, কিন্তু প্রোটন 17টাই থাকবে, তাহলে ওটা ঋণাত্মক তড়িধর্মী হয়ে যাবে। তো ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, ঋণাত্মক পরিণত হয়ে গেল। বিপরীত আয়ন দুটি, দুটো বিপরীত আয়ন হয়ে যাবে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। বিপরীত আয়ন দুটি স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে যৌগের অণু গঠনের ক্ষমতাকে বলে তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। আর অণু গঠনকালে যে বন্ধন গঠিত হয় তাকে বলে তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধনের মধ্য দিয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলে তড়িৎযোজী যৌগ। তোমার পরীক্ষা থাকবে NaCl অণু কিভাবে গঠিত, NaCl অণু কিভাবে গঠিত হয়, NaCl অণু কিভাবে গঠিত হয়, এটার উত্তরটা বোঝার জন্য আমরা এখানে কি করব, সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন। আমরা পরমাণুর গঠনের সরল চিত্র এরকমভাবে দেখিয়েছিলাম আগের দিন। এটা তার মানে ইলেকট্রন বিন্যাস কে কক্ষে দুটি, এল কক্ষে 8টি, এম কক্ষে 1টি। ক্লোরিনের ক্ষেত্রে কি ছিল, ইলেকট্রন বিন্যাস কে কক্ষে দুটি, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি। তার মানে বাইরের কক্ষপথে ইলেকট্রন কটা হবে, 7টি ইলেকট্রন হবে। একটা জিনিস তাকিয়ে দেখো, আমি যদিও সব ইলেকট্রন একই রকম দেখতে, আমি কি করলাম, সোডিয়ামের ইলেকট্রনটা একটা বড় সাইজ করে দেখালাম আর ক্লোরিনের ইলেকট্রনটাকে ছোট সাইজ করে দেখিয়েছি। তাহলে এখানে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন 11টা আছে, বিভিন্ন কক্ষপথে 11টা ইলেকট্রন আছে, এর বিভিন্ন কক্ষপথে মোট 17টা ইলেকট্রন আছে। তা যখন এরা রাসায়নিক যৌগ গঠন করবে, কী করবে, এই ইলেকট্রনটাকে দান করবে, দিয়ে এরকম ঘটনাটা হবে। কি হবে, Na সোডিয়াম পরমাণু কি করবে, তার বাইরের কক্ষের ইলেকট্রনটা দিয়ে ধনাত্মক, এর বাইরের কক্ষের ইলেকট্রন আর নেই। এবার কি করলো, ক্লোরিন কি করলো, ওই ইলেকট্রনটাকে নিয়ে নেবে, সোডিয়ামে যে ইলেকট্রনটা সেটা নিয়ে নিল আর নিজের যেমন ছিল তো ছিলই। তাহলে এখানে সোডিয়ামের ক্ষেত্রে কি হলো, সোডিয়ামের ক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাস কে কক্ষে দুটি, এল কক্ষে 8, এম কক্ষপথ আর নেই। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হলো, ইলেকট্রন কে কক্ষে দুটি, এল কক্ষে 8টি আর এম কক্ষে 8টি হয়ে গেল।
তাহলে যখনই এই যে ইলেকট্রন বিন্যাস 2 8 ইলেকট্রন বিন্যাস কার? সোডিয়ামের নিকটতম হচ্ছে নিয়ন। নিয়নের ইলেকট্রন বিন্যাস 2,8, প্রথম কক্ষপথ 2টি আর দ্বিতীয় কক্ষপথে 8টি আছে। নিয়ন যখন এই যে ইলেকট্রন এখানে দিয়ে দিল, এখানে ইলেকট্রন একটা কমে গেছে, 10টা ইলেকট্রন। আর প্রোটন কটা আছে এর মধ্যে? 11টাই আছে। প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে। বাইরের কক্ষপথে ইলেকট্রনটা দিয়ে দিল, বাইরের কক্ষপথে ইলেকট্রনটা দিয়ে যে জন্য ধনাত্মক হবে। আর যখন এই ক্লোরিন ইলেকট্রনটা পেয়ে গেল, ও ঋণাত্মক আয়নে পরিণত হবে, কারণ ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে। ক্লোরিনে ইলেকট্রন 17টা ছিল, এখানে ইলেকট্রন হয়ে গেল কত? এখানে এর ইলেকট্রন ছিল হয়ে গেল 10, আর এখানে ইলেকট্রন ছিল 11 ছিল। সোডিয়ামের ছিল 11, হয়ে গেল 10। ক্লোরিনের ইলেকট্রন ছিল কত? ছিল 17, এখানে ইলেকট্রন কতগুলো আছে? 18। কাদের সংখ্যা বেড়ে গেল? সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কমে গেছে। ইলেকট্রন সংখ্যা কমে যাওয়ার জন্য ইলেকট্রন সংখ্যা কমেছে কার? ধনাত্মকের তুলনায়, এই জন্য ধনাত্মক আয়নে পরিণত হলো। ক্লোরিনের ক্ষেত্রে কি ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল কার? প্রোটনের তুলনায়। প্রোটন 17টাই আছে। প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যে থাকে, ওটা বেরোয়নি, তাহলে ওটা ঋণাত্মক আয়নে পরিণত। এই যে দুটো বিপরীত আয়ন, এরা কি করবে? স্থির তড়িৎ আকর্ষণের সাথে যুক্ত হয়ে NaCl অণু গঠন করবে। Na+ আর Cl- যুক্ত হয়ে NaCl অণু গঠিত হয়। এটা ভাষা দিয়ে আমাদের যদি বলতে হয় তাহলে কি করব? এটা ভাষাতে এরকমভাবে বলবো, NaCl অণু গঠনের সময়, NaCl অণু গঠনের সময়, NaCl অণু গঠনের সময় কি করে? Na পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষের একটা ইলেকট্রনই আছে সোডিয়ামের ক্ষেত্রে। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি বর্জন করে Na+ আয়নে পরিণত হয়। Na+ আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন এর ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাই তো হয়েছে। তাহলে NaCl অণু গঠনের সময় সোডিয়াম পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি বর্জন করে Na+ আয়নে পরিণত। কেন প্লাস আয়ন হলো? কারণ ইলেকট্রন ছিল 11টি, ইলেকট্রন এখানে দেখতে পাচ্ছি 10টি হয়ে গেছে, ইলেকট্রন সংখ্যা কমে গেছে, কিন্তু প্রোটন ওই 11টাই আছে। নিউক্লিয়াস থাকে, প্রোটন থাকে নিউক্লিয়াসে প্রোটন বাড়ে না, কমে না, ওটা নিউক্লিয়াসের মধ্যে পড়ে আছে। আর ক্লোরিন পরে এই যে ইলেকট্রন বিন্যাস 2 8, এটা যে নিয়নের ইলেকট্রন নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস হলো। এবার কি হচ্ছে? Na পরমাণু বর্জিত ইলেকট্রন, Na পরমাণু কর্তৃক বর্জিত ইলেকট্রন কে নিল? ক্লোরিন পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে স্থাপন করে নিকটতম নিষ্ক্রিয় মৌল সর্ববহিস্থ কক্ষে স্থাপন করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় মৌল কোনটা?
আর্গন, নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, কারণ আর্গনের ইলেকট্রন বিন্যাস 288, আর্গনের ইলেকট্রন বিন্যাস 2, নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে Na প্লাস এবং Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস আয়ন দুটি, বিপরীত আয়ন দুটি কি করে, স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে, আকর্ষণের সাহায্যে যুক্ত হয়ে কি করে, NaCl অণু গঠন করে। তাহলে কি দাঁড়ালো, NaCl অণু গঠনের সময় যখন সোডিয়াম ক্লোরাইড অণু গঠিত হয়, সোডিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বর্জন করে Na প্লাস এবং Cl মাইনাস, NaCl অণু গঠনের সময় সোডিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বর্জন করে, একটা ইলেকট্রনই আছে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি বর্জন করে Na প্লাস আয়নে পরিণত হয়। এই জায়গার মধ্যে কোনো অসুবিধা আছে? এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। Ni মানে নিয়ন, নিয়নের ইলেকট্রন 28 লাভ করলো। সোডিয়াম পরমাণু কর্তৃক বর্জিত ইলেকট্রন, ক্লোরিন পরমাণু তার সর্বস্থ কক্ষে স্থাপন করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তার ইলেকট্রন পেয়ে গেলে পরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে, ঋণাত্মক আয়ন হয়ে যাবে। এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে Na প্লাস এবং Cl মাইনাস বিপরীত আয়ন দুটি স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত হয়ে NaCl অণু গঠন করে।